ভেবে দেখুন তো একবার, যদি এক মন্ত্রীর ইস্তফা নয়, এদেশের জেনজি সরাসরি 12 বছরের বেকারত্ব, ভাঙা শিক্ষা ব্যবস্থা আর মিথ্যে জুমলার আসল হাড়ির খবর চেয়ে বসতো, যদি প্রশ্ন উঠতো 2 কোটি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ কোটি টাকার ঢাকঢুল পেটানো তো হলো, কিন্তু কাজের বেলায় ফকিরের ঝোলায় অষ্টরম্ভা কেন? দিল্লির ক্ষমতার অন্দরে কেন আজ এত ভয়? কেন সিংহাসন কেঁপে উঠছে জেনজির একটা হুঙ্কারে? ভাবুন একবার, লন্ডনে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে এসএফআই আয়োজিত সভায় প্রখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ বক্তৃতা দিচ্ছেন। বিশ্বশান্তির সম্ভাব্য নোবেলজয়ী গ্রেটা বলছেন, ভারতের ছাত্রছাত্রীদের আন্দোলন আমাদেরকে গর্বিত করেছে। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে না, তখন তারা কি অর্জন করতে পারে, এই আন্দোলন তারই প্রমাণ। বিশ্বগুরুর মুখোশ খুলে যখন 12 কোটির বেকার তরুণের গর্জনে এইভাবে বিশ্বমঞ্চ আছড়ে পড়ছে, তখন কার তাসের ঘর কাঁপতে চলেছে? আসুন কোনো রাগ ঢাক না রেখে আজ খুলে দেখব গত 12 বছরে আসল হাঁড়ির খবর। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ভুলে যাবেন না, এই লড়াইটা কিন্তু শুধু একজন নির্দিষ্ট মন্ত্রীর পদত্যাগের ছিল না। ভাবুন একবার, আজকের জেনজি যদি এই একটা ইস্তফাতেই সন্তুষ্ট না হয়ে বিগত 12 বছরের সরকারের হাড়ির খবর নিয়ে বসতো, যদি জল গড়াতো এই দেশের শিক্ষা, পরীক্ষার লাগামহীন বেকারত্বের আসল হিসেব নিকেশের দিকে, সরকারের তো তখন আর হাত পা গুটিয়ে বসা ছাড়া কোনো উপায় থাকতো না। সত্যি বলতে ওদের না ভাগ্যটা ভালো যে তরুণ প্রজন্ম শুধু একজন মন্ত্রীর ইস্তফা চেয়েই থেমে গেল। এই 12 বছরের ভাওতাবাজির ঝুড়িটা যদি সত্যি খুলে যায়, এই সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। শিক্ষার চাকরির নামে গত এক যুগে কি চলেছে এই দেশে? চাকরি দেওয়ার ক্ষমতা নেই, অথচ শুধু মুখে বাড়িতক জগৎ। এমনকি স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন, আমরা নাকি এমন পরিবেশ তৈরি করছি যাতে প্রতিটা তরুণ অন্যকে চাকরি দেবে। এই জুমলাবাজির পর্দা যদি একবার ফাঁস হয়ে যেত, কি হতো ভাবুন তো। শিক্ষা মন্ত্রকের অন্দরমহলে কান পাতলে কিন্তু অন্য কথা শোনা যাচ্ছে। গত 3-4 দিনের যে আলোচনা, তা শুনলে চমকে উঠবেন আপনিও। যন্তর মন্তরে যদি দেশের তরুণরা সাফ জানিয়ে দিত, এই মঞ্চে কোনো রাজনৈতিক নেতা পা রাখবে না, এটা শুধু ছাত্রদের মঞ্চ, চাকরি প্রার্থীদের মঞ্চ, দেশের প্রতিটি রাজ্য থেকে প্রতিনিধি আসবে, প্রতিটি ছেলে মেয়ে 5 মিনিট করে নিজের লড়াই কত বছর ধরে সে ধুঁকছে আর সরকারের মাখন লাগানো পরিসংখ্যানের পেছনে আসল সত্যিটা বলবে। আর যতদিন না চাকরি পাকাপাকি সমাধান হচ্ছে, জেনজি যন্তর মন্তর ছাড়বে না। সরকারের রাতের ঘুম গায়েব হয়ে যেত, কারণ জেনজি যদি কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হতো, তবে সরকারের সাজানো সব ফাঁপা প্রকল্পের হাটে হাঁড়ি ভেঙে যেত। সবটা শুনুন, পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে জানাবো। আর বিপদটা কোথায় বলুন তো? এবার কিন্তু তীরটা না সরাসরি নিশানা করছিল দেশের প্রধানমন্ত্রীকে, কারণ এই সরকারের ব্র্যান্ড, মুখ আর মুখোশ সবটাই তো একজন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যন্তর মন্তর থেকে ককরোচদের নেতা অভিজিৎ দীপকে মাইক হাতে বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কারণে আমাকে হিরো বানাবেন না। গোটা দেশের সর্বনাশ হয়েছে এই একজন ব্যক্তিকে হিরো বানিয়ে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে দীপক বললেন, নরেন্দ্র মোদীজিকে মনে করিয়ে দিতে চাই, সুভা হো গায়া মামু। এ তো সবে শুরু, একটা উইকেট পড়লো মাত্র। এখানেই আমরা থামছি না। आज धर्मेंद्र प्रधान का इस्तीफा हुआ है, इसके लिए मुझे हीरो मत बनाना, ये गलती मत करना, ये गलती मत करना। मुझे धर्मेंद्र प्रधान के इस्तीफे की वजह से हीरो मत बनाना। एक इंसान को हीरो बनाने की वजह से ही देश का कबाड़ा हुआ है। एक इंसान को अपने संविधान से बड़ा बना दिया, सारे इंस्टीट्यूशन से बड़ा बना दिया, सारे चीजों से बड़ा बना दिया। जब आप एक इंसान को मुद्दे से बड़ा बनाते, इंस्टीट्यूशन से बड़ा बनाते, संविधान से बड़ा बनाते, तो वो इंसान देश का कबाड़ा ही करेगा। तो मुझे कोई भी हीरो नहीं बनाएगा। नारे लगेंगे भारत माता की जय के। और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। এখন অনেকে জ্ঞান দিচ্ছেন, ধর্মেন্দ্র গেলেন, নবপ্রজন্মের দাবি মেনে নতুন শিক্ষামন্ত্রীও হলো, এখন আর সমস্যা কিসের? আসুন নতুন শিক্ষামন্ত্রকের ছবিটা একটু চিনে নেই। যিনি নতুন শিক্ষামন্ত্রী হলেন, তিনি এতদিন ছিলেন গণবন্টন মন্ত্রকের দায়িত্বে। আর শিক্ষা মন্ত্রকের যে দুজন নতুন সচিব এলেন, একজন এলেন পঞ্চায়েতি রাজ থেকে, আর আরো একজন এলেন সেই গণবন্টন মন্ত্রক থেকে। অর্থাৎ শিক্ষা মন্ত্রকের মন্ত্রী নতুন, সচিব নতুন, আমলাদের পুরো টিমটাই নতুন। পুরনো সব বিতর্কিত ফাইল এখন গায়েব।
নতুন ফাইল খোলা হবে, কিন্তু প্রশ্ন হলো কবে খোলা হবে, কিভাবে খোলা হবে, নাকি এই নতুন মন্ত্রী মহাশয়ও শুধু সময় নষ্ট করার জন্য এই আসনে এসে বসলেন। আরএসএস এ থাকার সময় ধর্মেন্দ্র প্রধান আর প্রহ্লাদ যোশী পরস্পর খুব ভালো বন্ধু ছিলেন। আরএসএস এ তাদের তালিমও একসঙ্গে, একই মতাদর্শে দুই বন্ধু বেড়ে উঠল। ফলে যারা ভাবছেন শিক্ষামন্ত্রীর বদলে ছবিটা পাল্টে যাবে, তারা না আর একবার ছবিটা ভালো করে দেখুন। যারা ভাবছেন শিক্ষা মন্ত্রকে সব পুরনো ফাইল বন্ধ, এখন নতুন ফাইল খোলার কথা ভাবা হচ্ছে, নতুন চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু সত্যিটা তো আমরা সবাই জানি, এই দেশে তো প্রতিটা মন্ত্রক আসলে পিএমও চালায়। আর সেই পিএমওর ধুকপুকুনি কেন বেড়ে গিয়েছিল জানেন? কারণ দীর্ঘ 12 বছর ধরে বহু কোটি টাকা খরচ করে বিশ্বমঞ্চে বিশ্বগুরুর যে ভাবমূর্তি তৈরি করা হয়েছিল, জেনজির একটা ঝাঁকিতে সেই মেকি মিথ ভেঙে চুরমার হয়ে গেছে। এরপর আর সরকারের কাছে আড়াল করার মতো কিছু বাকি থাকে কি? ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই এই সরকারের মুদ্রা কথাটা পরিষ্কার ছিল, আমরা চাকরি বা কর্মসংস্থান দিতে পারবো না। আর ঠিক এই কারণেই লালকেল্লা থেকে ঢাকঢোল পিটিয়ে মুদ্রা যোজনার নাম ভাঙানো হয়েছিল। কি বলা হয়েছিল? আমরা কাউকে চাকরি দেব না, আমরা এমন যুবক তৈরি করব যারা কি অন্যদের চাকরি দেবে। চাকরি দেওয়ার ব্যর্থতা ঢাকতে এর চেয়ে বড় ধাপ্পাবাজি আর কি হতে পারে বলুন তো? বলছিলাম, খোলাখুলি যে হিসেবটা দেব না সেটা একবার দেখুন। মুদ্রা যোজনার দাবি অনুযায়ী যদি একজন ব্যক্তিও অন্য একজনকে কাজ দিতে পারে, তবে তো এতদিন দেশের 100 কোটি মানুষের কর্মসংস্থান হয়ে যাওয়ার কথা। কারণ গত 12 বছরে সরকার নাকি 50 কোটির বেশি অ্যাকাউন্টে মোট 39 লক্ষ কোটি টাকার ঋণ বিলিয়েছে। ঋণের শর্তে বলা হয়েছে, আমরা আপনাকে সাহায্য করছি, এবার আপনি অন্যদের চাকরি দিন। এমনকি এই বছরের এপ্রিল, মে আর জুন এই 3 মাসেই নাকি 1,16,00,000 মানুষকে মুদ্রা যোজনার টাকা দেওয়া হয়েছে। গড়ে প্রতি বছর 5 থেকে 6 কোটি অ্যাকাউন্ট। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি টাকা ছিটিয়ে দেশের তরুণের জীবন বদলেছে, না কর্মসংস্থান বেড়েছে? জেনজি যদি শুধু শিক্ষামন্ত্রীর ইস্তফায় না ভুলে একটা শ্বেতপত্র দাবি করত, তবে জেনে রাখুন সরকারের মুখোশ খুলে যেত। ওরা যদি সোজা জিজ্ঞেস করত, আমাদের হাতে ডিগ্রি আছে, আমরা পরীক্ষায় বসছি, আমাদের চাকরি কিভাবে দেবেন তার নীল নকশাটা দেখান। প্রতি বছর 2 কোটি চাকরির প্রতিশ্রুতি ছাড়ুন, গত 12 বছরের সব মিলিয়ে 2 কোটি চাকরিও দিতে পেরেছে কি এই সরকার? উল্টে কি হলো? উল্টে সামাজিক সুরক্ষা এবং পেনশন পাওয়া অর্গানাইজড সেক্টরে 3 কোটি চাকরি কমে গেছে। আর অসংগঠিত ক্ষেত্রের হাল খোদ সরকারের গত পরশুর তথ্যই বলছে, লেবার ফোর্স পার্টিসিপেশন বা কাজে মানুষের অংশগ্রহণের হার হো হো করে কমছে। গত বছর যেটা ছিল 42%, এবার তা নেমে দাঁড়িয়েছে মাত্র 40%। অর্থাৎ বাজারে কাজই নেই। সরকার বাধ্য হয়ে স্বীকার করছে যে দেশে বেকারত্ব এখন চরমে এবং নতুন কাজ তৈরি করা যাচ্ছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি কোনটা জানেন? কর্মসংস্থানের অভাবে গত এক যুগে এই দেশে যুবকদের আত্মহত্যার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। 2015-16 সালে এই মুদ্রা যোজনা শুরু হয়েছিল। প্রথম বছর 3 কোটি 48 লক্ষ অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো। পরের বছর 3 কোটি 97 লক্ষ, 50 কোটি অ্যাকাউন্টে 39 লক্ষ কোটি টাকা হাওয়া হয়ে গেল। অথচ কার কাছে কত টাকা গেল আর কার চাকরি হলো তার কোনো হদিশ নেই। আর এই টাকা ঢালার খেলাটা সবচেয়ে বেশি কোথায় গিয়ে ঠেকেছিল জানেন? 2024 সালে নির্বাচনের ঠিক আগে 2023-24 অর্থবর্ষে সরকার দাবি করলো প্রায় 6 কোটি 77 লক্ষ অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। কিন্তু ঢাকের বাজনা যতই জোরে বাজুক, আসল সত্যিটা খুব করুণ। 2 বছর আগে সরকার ঢাকঢোল পিটিয়ে ইন্টার্নশিপ স্কিমের কথা বলেছিল, কিন্তু আরটিআই আইনে পাওয়া খোদ সরকারের দেওয়া পরিসংখ্যানটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সরকারের লক্ষ্য ছিল প্রায় 2,97,000 ছাত্রকে ইন্টার্নশিপ দেওয়া, কিন্তু অফার এলো মাত্র 1,73,000-এর। আসল কাজে যোগ দিতে পারলো মাত্র 18,000। আর ইন্টার্নশিপ শেষে কাজ পেল কতজন জানেন? মাত্র 5,200 জন। লক্ষ্য প্রায় 3 লাখ, আর বাস্তবের সংখ্যা 5,000। সত্যি মোদিজি থাকলে না কোনো কিছুই অসম্ভব নয়। এবার টাকার অঙ্কটাও দেখুন। আগামী 5 বছরের জন্য এই প্রকল্পে 63,000 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছিল, কিন্তু খরচ হলো কত জানেন? বাজেটের 1% নয়, মাত্র 123 কোটি 70 লাখ টাকা। মানে বাজেটের মাত্র 0.2%, যার মধ্যে প্রচার বা মার্কেটিং করতেই উড়ে গেছে 46 কোটি 70 লক্ষ টাকা। আর ইন্টার্নরা পেল কত? মাত্র 54.3 কোটি টাকা। আমার কথা বিশ্বাস না হলে পেছনের স্ক্রিনে নিউজ মিনিটে প্রকাশিত খবরটাই দেখুন। এই খবরের হেডিং কি বলছে? বলছে, বব্বারম্বে লঘুক্রিয়া, পর্বতে মুশিক প্রসব।
এবার পরিষ্কার করে বলি, হেডিংয়ে লেখা রয়েছে লক্ষ্যমাত্রা 99% পিছিয়ে পিএম ইন্টার্নশিপ প্রকল্প, প্রচারে খরচ প্রায় স্টাইপেন্ডের সমান। এবার পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির পেশ করা রিপোর্টটাও শুনুন। 2024-25 সালে বাজেটে ধরা হয়েছিল 2000 কোটি টাকা, সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হলো 380 কোটি টাকা। আর বাস্তবে সরকার খরচ করলো কত? মাত্র 29 কোটি 29 লাখ টাকা। আবার 2025-26 সালেও বাজেটে 1,831 কোটি টাকা দেখানো হলেও তা সংশোধন করে নামানো হয় 526 কোটি টাকায়। আর আসল খরচ দাঁড়ালো মাত্র 94 কোটি 48 লক্ষ টাকায়। বিশ্বাস হচ্ছে না তো? ব্যাক স্ক্রিনে ইকোনমিক টাইমসে প্রকাশিত যে খবরটা সেটা দেখে নিন। ছাত্র যুবকদের জন্য সরকার 22টি আলাদা প্রকল্প চালানোর দাবি করে, কিন্তু আমরা সূত্র ঘেঁটে ঘেঁটে দেখছি সরকারের ভেতর চরম প্যানিক তৈরি হয়েছিল। কারণ জেনজি যদি সমাজসেবার গল্প ছেড়ে সরাসরি কর্মসংস্থানের অধিকার কিংবা সোশ্যাল সিকিউরিটির সাথে মাসে অন্তত 5,000 টাকা স্টাইপেন্ডের গ্যারান্টি চেয়ে বসতো, সরকারের ভাড়ারে কিন্তু দেওয়ার মতো কিচ্ছুই ছিল না। এমনকি বিজেপির জোট সঙ্গীরাও মোদী সরকারকে আড়ালে সতর্ক করে সাফ বলেছে, আমাদের ভাগ্য ভালো যে জেনজি ওদের আন্দোলনের এজেন্ডাটা ছোট করে এনেছিল। ভাগ্য ভালো যে ওরা শুধু একজন মন্ত্রীর ইস্তফাতেই সন্তুষ্ট থাকলো, কিন্তু এই ইস্তফার পর ওরা যদি বেকারত্বের আসল সমাধান আর কর্মসংস্থানের দাবি নিয়ে চেপে ধরে, তখন আপনারা কি করবেন? খবর তো এমনও রটলো ধর্মেন্দ্র প্রধান পাছে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে যান, এই ভয়ে তার নিজের দলেরই প্রতিদ্বন্দ্বীরা মোটা টাকা ঢেলে তার বিরুদ্ধে প্রচার চালিয়েছিল। যেসব রাজ্যে দিল্লির নিজের পছন্দের পুতুল মুখ্যমন্ত্রী বসিয়েছিল, তারা আজ নিজের কেন্দ্রটুকু সামলাতে ব্যর্থ। দুর্নীতি এখন চরমে। মহারাষ্ট্রে আমলাতন্ত্র আর উত্তরপ্রদেশে পুলিশ রাজের হাতে ক্ষমতা সঁপে দিয়ে দুর্নীতি ঢাকার চেষ্টা চলছে। আর এই দোলাচলে প্রতিটি মন্ত্রকের মন্ত্রীদের ক্ষমতা এখন শূন্য। আসল কলকাঠি নাড়ছেন আমলারা, আর সেই আমলাদের ভেতরেই এখন সবচেয়ে বড় আতঙ্ক। আমরা তো সরকারের কথা শুনে সব বাজি রেখে দিয়েছিলাম, কিন্তু জেনজি যদি পদত্যাগের গল্প ছেড়ে বিগত 12 বছরের শিক্ষা, দুর্নীতি, ভাঙ্গা পরীক্ষা ব্যবস্থা আর লাগামহীন বেকারত্বের আসল খতিয়ানটা ধরে টান দেয়, তবে উত্তরটা দেবে কে? আসল সত্যটা বুঝতে হলে শেষ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর তো দিতেই হবে। প্রথমত, প্রধানমন্ত্রীর এত বড় দপ্তর, এত ক্ষমতা, কিন্তু তার ভাবমূর্তি আর চালচলন প্রচারের দায়িত্ব কাদের হাতে জানেন? দেশের সংবাদ মাধ্যমকে কিভাবে নাচাতে হয়, কখন কি পোশাক পরতে হয়, সাজগোজ কেমন হবে, কিভাবে বিজ্ঞাপন বা রিল বানিয়ে পিআর চমক তৈরি করতে হবে, তার জন্য প্রধানত 4 জন ব্যক্তি কাজ করেন। ইয়াশ গান্ধী, নীরব সাহা, প্রতীক দোষী এবং হীরেন যোশী। অন্তর্দলীয় সেই ক্ষমতার কামড়াকামড়িতে প্রতীক দোষী, যিনি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের জামাইও বটে, হীরেন যোশীকে সরিয়ে দেখিয়ে দিয়েছেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এদের সমস্ত প্রচারের কেতা তৈরি হয়েছে ইউরোপীয় ছাঁচে। ভারতে জেনজির হাত ধরে যে স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হতে পারে, এই তথাকথিত কমিউনিকেশন মাস্টারদের কল্পনাতে ছিল। ফলে প্রথম রাউন্ডে এরা ডাহা ফেল করেছে, আর এরা ফেল করতেই ধসে পড়েছে মেনস্ট্রিম মিডিয়া, যাদের আপনারা গদি মিডিয়া বলেন। আর দ্বিতীয় ও সবচেয়ে বড় সত্যিটা হলো, এই জেনজি আন্দোলন প্রধানমন্ত্রী মোদীর সেই সুচতুর ও সাজানো ভাবমূর্তিকে এক ধাক্কায় মাটিতে মিশিয়ে দিয়েছে। অঙ্কের হিসেবটা দেখুন। 2024 সাল বিজেপির ভোট ছিল 17 কোটি, কংগ্রেসের 10 কোটি 70 লাখ। সেবার 13 কোটি 70 লাখ নতুন ভোটার যুক্ত হয়েছিল, যার মধ্যে 9 কোটি 30 লাখ ভোটই একচ্ছত্রভাবে গিয়েছিল বিজেপির ঝুলিতে। 2019 সাল 6 কোটি নতুন ভোটারের মধ্যে 5 কোটি 80 লক্ষ নতুন ভোট গেরুয়া ঝোলায় পুড়েছিল বিজেপি, অর্থাৎ তরুণদের সিংহভাগই তাদের পক্ষে ছিল। এবার আসুন 2024 সাল, প্রথমবার ইউটার্ন নিল। 3 কোটি 20 লক্ষ নতুন ভোটারের মধ্যে মাত্র 70 লক্ষ পেল বিজেপি, আর কংগ্রেসের ঝুলিতে গেল 1 কোটি 70 লক্ষ ভোট। অর্থাৎ তরুণ প্রজন্ম বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর আজ যে জেনজি রাজপথে, তারা যদি রাজ্য থেকে রাজ্যে, এমনকি 2029 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই লড়াইটা টেনে নিয়ে যায়, তবে সরকারের পরিণতি কি হবে ভাবুন তো একবার। বোধহয় এই পরাজয় আর তরুণদের ধাক্কা এড়াতেই এখন দেশ জুড়ে এসআইআর এর মতো প্রক্রিয়া শুরু করা হয়েছে, যেখানে দেখা যাবে 2024-এর তুলনায় 2029-এ ভোটারের সংখ্যা রহস্যজনকভাবে কমে গেছে। নির্বাচন জিততে এসআইআর এর কৌশল আর জেনজির ক্ষোভ সামাল দিতে ধর্মেন্দ্র প্রধানের বলির পাঁঠা হওয়া সরকারের ছক তো এটাই। ভাবুন তো একবার, এই দেশের নব্য প্রজন্ম বা জেনজির মোট সংখ্যা প্রায় 38 কোটি। এর মধ্যে অন্তত 12 কোটি তরুণ আজ কাজের খোঁজে দিশেহারা হয়ে ঘুরছে, আর এই 12 কোটির মধ্যে 7 কোটি ছেলে মেয়ের হাতে গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে, অথচ কোনো চাকরি নেই।
এই 12 কোটি বেকার তরুণ যদি নিজেদের আসল অধিকার আর রুটি রোজির ইস্যুতে একজোট হয়ে যেত, তবে কি হতো? সরকার তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়তো। সরকারের কাছে কোনো জবাব থাকতো না, কারণ এবার তীরটা সরাসরি প্রধানমন্ত্রীর দিকেই ছিল। সামাজিক মাধ্যমে তারই মিম ঘুরছিল, তার বিরুদ্ধেই স্লোগান উঠছিল, আর আন্তর্জাতিক আঙ্গিনাতেও সেই আওয়াজই বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। কিছুদিন আগে চারদিকে ঢাকঢোল পেটানো হচ্ছিল, ভারত নাকি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, জাপানকেও পেছনে ফেলে দিয়েছে। কিন্তু আজ আসল ছবিটা দেখুন। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভারতের স্থান আবার তলানিতে নামছে। দেশ এখন ষষ্ঠ স্থানে পিছিয়ে পড়েছে। এই সত্যিটা কিন্তু দরবারি মিডিয়া আপনাকে বলবে না, কিন্তু আমরা বলবো, প্রমাণ দিয়ে দেখাবো। কেন এই পতন? কারণ টাকার দাম রেকর্ড হারে কমছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে জুন থেকে মে মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ বছরের প্রথম 5 মাসে বিদেশি বিনিয়োগকারীরা কত টাকা তুলে নিয়েছে জানেন? পেছনের পর্দায় প্রকাশিত খবর বলছে 2.2 লক্ষ কোটি টাকা। শুধুই অর্থনীতি? আন্তর্জাতিক স্তরে প্রেস ফ্রিডম ইন্ডেক্স বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে 180টি দেশের মধ্যে ভারতের স্থান আগে ছিল 151, এবার তা আরো নেমে দাঁড়িয়েছে 157-তে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কা, সবার চেয়েও আজ ভারতে সংবাদ মাধ্যমের অবস্থা খারাপ। একইভাবে ভিডেম ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান আরো 5 ধাপ নেমে 179টি দেশের মধ্যে 105-এ এসে ঠেকেছে। এর রিপোর্টেই ভারতকে ইলেকটোরাল অটোক্রেসি বা নির্বাচনী একনায়কতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। দেশের ইতিহাসে অনেক প্রধানমন্ত্রী এসেছেন এবং গেছেনও, কিন্তু রাজনীতির ময়দানে এমন অদ্ভুতরে কথাবার্তা দেশবাসী আগে কখনো শোনেনি। কখনো বলা হচ্ছে বিরোধী দল ক্ষমতায় এলে আপনার সোনা বা মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে, কখনো দাবি করা হচ্ছে বিরোধীরা খাসির মাংস রেঁধে জনগণকে খেপাতে চাইছে। আচ্ছা, দেশবাসীকে কি 4 বছরের শিশু ভাবা হচ্ছে? কখনো আবার বলা হচ্ছে আপনার দুটো মোষ থাকলে একটা মোষ নাকি বিরোধীরা কেড়ে নেবে, অথচ মোষের জন্য এত দরদ যার, তার দলই নাকি দেশের সবচেয়ে বড় বিফ রপ্তানিকারক কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকার চাঁদা নিচ্ছে। আর উড়িষ্যায় গিয়ে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করছেন উড়িষ্যার জেলাগুলোর নাকি আলাদা ক্যাপিটাল আছে। জেলার আবার কবে থেকে আলাদা ক্যাপিটাল হতে শুরু করলো শুনি? আসলে মূল সমস্যাটা না এখানে। কর্মসংস্থান, শিক্ষা, অর্থনীতি সামলাতে ব্যর্থ হয়ে যখন জেনজি প্রশ্ন তুলতে শুরু করেছে, তখন এই ধরনের অবান্তর ও অসংলগ্ন প্রচার চালিয়ে আসল ইস্যুগুলো থেকে মানুষের নজর ঘোরানোর শেষ চেষ্টা চলছে। সবশেষে বলি, কথাটা খুব পরিষ্কার। এই লড়াইটা শুধু একজন শিক্ষামন্ত্রীর ইস্তফা বা কয়েকটা মুখের বদল ঘটানোর ছিল না। যারা ভেবেছিলেন একটা বড়ির পাঁঠা ফেলে দিয়ে রাজনীতির চেনা ঘুঁটি ছেলেখেলা করে আর প্রচারের মেকি চমক দিয়ে 12 বছরের বেকারত্ব, প্রশ্ন ফাঁস আর শিক্ষা ব্যবস্থা ধসের পাপ ঢাকা পড়া যাবে। সবশেষে বলি, কথাটা না খুব পরিষ্কার। এই লড়াইটা শুধু একজন শিক্ষামন্ত্রীর ইস্তফা বা কয়েকটা মুখের বদল ঘটানোর ছিল না। যারা ভেবেছিলেন একটা বলির পাঠা ফেলে দিয়ে রাজনীতির চেনা ঘুঁটি ছেলেখেলা করে আর প্রচারের মেকি চমক দিয়ে 12 বছরের বেকারত্ব, প্রশ্ন ফাঁস আর শিক্ষা ব্যবস্থার ধসের পাপ ঢাকা পড়ে যাবে, তারা ভুল স্বপ্নে বাস করেছেন। জেনজি আজ বুঝে গেছে, এক যুগে 2 কোটি চাকরির প্রতিশ্রুতির বদলে তারা পেয়েছে শুধুই ছদ্মবেশ আর পরিসংখ্যানের জুমলাবাজি। আর যদি যন্তর মন্তরের গর্জন আর কোটি কোটি বেকার তরুণের ক্ষোভ দিল্লির ক্ষমতার অন্দর কাঁপিয়ে দিয়ে থাকে, তবে জেনে রাখুন এটা তো কেবল সূচনা। প্রশ্ন এখন একটাই, আর কতদিন মিথ্যের আড়ালে ঢেকে রাখা যাবে 12 কোটি বেকার তরুণের ভবিষ্যৎ? সময় কিন্তু ইতিমধ্যেই তার উত্তর লিখতে শুরু করে দিয়েছে। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।